আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর সমাজ বইয়ের প্রথম অধ্যায়। সমাজ বলতে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়টি। প্রথম অধ্যায়ের নাম ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। তাহলে প্রথমেই আসলো প্রশ্ন, বাংলায় ইউরোপীয় বণিকদের আগমনের উদ্দেশ্য কী ছিল? ব্যবসা-বাণিজ্য। ইউরোপীয় বণিকদের আগমন ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্য হলেও পরে তারা আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়। কোন কোম্পানি প্রতিযোগিতায় এগিয়ে যায়? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা কত সালে পরাজিত হয়? ১৭৫৭ সালে। বাংলায় ইংরেজদের শাসন চলে ১৯৪৭ সাল পর্যন্ত। বাংলায় ইংরেজদের শাসন কত কত সাল পর্যন্ত চলে? ১৯৪৭ সাল পর্যন্ত। এভাবে ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। তাহলে ঔপনিবেশিক শাসন কাকে বলে দেখো। ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে ঔপনিবেশিক শাসন বলি। আর ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। একটা হলো ঔপনিবেশিক শাসন আর একটা হলো ঔপনিবেশিক যুগ। ১৭৫৭ সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় সাধারণত আমরা তাকে কি বলি? ঔপনিবেশিক শাসন। আর ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলা হয়। তারপরে কি আছে? বাংলায় ঔপনিবেশিক শাসন নিচে দেয়া আছে। ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া। ঔপনিবেশিকরণটি কি? একটি প্রক্রিয়া। এটাও ইম্পর্টেন্ট একটা লাইন। ঔপনিবেশিকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কি হয়? ঔপনিবেশিকরণ যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া কি হয়? এই প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। বাংলা প্রায় ২০০ বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। বাংলা কত বছর ছিল? প্রায় ২০০ বছর এমনভাবে ইংরেজ ঔপনিবেশিক শাসনাধীনে ছিল। ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল। তার মানে নবাবকে মেরে ফেলার পরে বা হত্যা করার পরে এই শাসনটা শুরু হয়, যা নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ সালে শেষ হয়। কত সালে শেষ হয়? ১৯৪৭ সালে। তাহলে ১৭৫৭ সাল থেকে শুরু হয় আর ১৯৪৭ সালে এসে শেষ হয়। কত বছর? প্রায় ২০০ বছর। কিভাবে এই ঔপনিবেশিক শাসনের সূচনা হয়েছিল তা জানার আগে সেই সময় বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল তা কিছুটা জেনে নেওয়া দরকার, যা আমরা পরবর্তী পাঠে কিংবা পরের পৃষ্ঠায় দেখতে পারবো। বাংলার রাজনৈতিক পটভূমি ও ঔপনিবেশিক শাসন পূর্বকাল। প্রাচীনকাল থেকেই বাংলা অঞ্চলে মানব বসতির কথা জানা যায়। এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা। মানে বাংলা অঞ্চল আগে থেকেই মানে একদম প্রাচীন কাল থেকে ধন সম্পদে পূর্ণ একটি এলাকা ছিল। ফলে ইংরেজ আগমনের অনেক আগে থেকেই এখানে বাইরের বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। মানে ইংরেজরা আসার আগেও বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ এসেছে। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য। সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য কি ছিল? বাংলার অর্থনৈতিক প্রাচুর্য, বাংলার ধন সম্পদ। খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। তোমাদেরকে একটা কথা বলে দিই, সমাজ বইয়ে মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে প্রচুর এমসিকিউ পাবা তোমরা। পড়ে শেষ করার মতো হবে না, প্রথমে তোমাদের এইটা মনে হবে, কিন্তু তোমরা যদি বারবার ট্রাই করতে থাকো তাহলে একসময় শেষ করতে পারবে। প্রতিদিন ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা করে সমাজ বইটা রিডিং করার চেষ্টা করবে, তাহলে সমস্ত প্রশ্ন তোমাদের মনে থাকবে।
খ্রিস্টপূর্ব যুগে বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল। খ্রিস্টপূর্ব যুগে কে বাংলায় প্রবেশ করেছিল? বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী। তারপরে খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক। খ্রিস্টপূর্ব ৩য় শতকে বাংলার উত্তরাংশ কে দখল করেন? ভারতের মৌর্য সম্রাট অশোক। বা প্রশ্ন করবে মৌর্য সম্রাট অশোক বাংলার কোন অংশ দখল করেন? উত্তরাংশ দখল করেন। সে সময় পুণ্ড্রনগর পুণ্ড্রবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। মানে কি, পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। আবার মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় গুপ্ত সাম্রাজ্য। প্রশ্ন করতে পারে মৌর্যদের পর কাদের সাম্রাজ্য ছিল? গুপ্ত সাম্রাজ্য। কিংবা গুপ্ত সাম্রাজ্যের আগে কোন সাম্রাজ্য ছিল? তখন আসবে মৌর্য। মৌর্য। ৪ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। ৪ শতকে উত্তর বাংলা ও দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। গুপ্তদের পতনের পর ৭ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। কে? প্রথম বাঙালি শাসক কে? প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। গুপ্তদের পতনের পর ৭ম শতকে। কোন শতকে আসে শাসক শশাঙ্ক? কোন শতকে আসে? ৭ম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে উঠেছিল। একই সময় মানে যে সময়ে শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন একটা রাজ্য প্রতিষ্ঠিত হয়, ঠিক একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। তার মৃত্যুর পর মানে শশাঙ্কের মৃত্যুর পর ১০০ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। কার মৃত্যুর পর ১০০ বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে? শশাঙ্কের। বা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কত বছর ধরে অরাজকতা চলতে থাকে? ১০০ বছর ধরে। যাকে সংস্কৃত ভাষায় বলা হয় মাৎসন্যায় যুগ। সংস্কৃত ভাষায় কি বলা হয়? মাৎসন্যায় যুগ। তাহলে মাৎসন্যায় যুগ কাকে বলে বা বলতে কি বোঝায়? যে শশাঙ্কের মৃত্যুর পর ১০০ বছর ধরে বাংলায় যে অরাজকতা চলতে থাকে তাকে সংস্কৃতের ভাষায় মাৎসন্যায় যুগ বলে। এরপর বাঙালিদের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠিত হয় ৮ শতকের মাঝ পর্বে। প্রায় ৪০০ বছর বাংলাকে শাসন করেন বাঙালি পাল রাজারা। তাহলে পাল রাজারা বাংলাকে কত বছর শাসন করে? ৪০০ বছর। পালদের পতনের পর ১১ শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। পাল রাজারা ৪০০ বছর তো শাসন করেন, আবার এরপর যখন পালদের পতন হয়েছে ১১ শতকের শেষ দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায় বাংলা। বিদেশিরা আবার বাংলাকে শাসন করতে শুরু করে। দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেয়। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সেন রাজারা কোথা থেকে আসে? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসে। সেন রাজারা কোথা থেকে আসে? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলার সিংহাসন দখল করে নেন। এরপরে কি লেখা আছে দেখো। সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি। এই যে সেন শাসন, সেন রাজাদের কথা বলা হয়েছে, এই সেন শাসনের অবসান কার হাতে ঘটে? তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কার হাতে ঘটে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির হাতে তুর্কি হাতে সেন শাসনের অবসান ঘটে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এটা। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কোন সেনাপতি? তুর্কি সেনাপতি। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করেন। কাকে পরাজিত করেছে? রাজা লক্ষণ সেনকে। রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মুসলমান শাসনের সূচনা করে। তাহলে মুসলমান শাসনের সূচনা করে কে? তুর্কি সেনাপতি। তুর্কি সেনাপতির নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ১২০৪ থেকে ১২০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। ১২০৪ থেকে ১২০৬ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খলজির দখলে ছিল। তারপর
1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এরপর কি লেখা আছে দেখো, এ সময়ের মধ্যে বাংলার 3টি অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ, দিল্লি সালতানাতের, এটা মনে হয় সুলতানদের হবে, সম্ভবত সুলতানদের হবে, দিল্লি সুলতানের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই সময়ের মধ্যে বাংলার 3টি অংশে, বাংলার কয়টি অংশে? 3টি অংশে দিল্লি সুলতানদের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠিত হয়। এই বিভাগগুলো উত্তর বাংলায় লখনৌতি, পশ্চিম বাংলায় সাতগাঁও এবং পূর্ব বাংলায় সোনারগাঁও নামে পরিচিত ছিল। দিল্লি সুলতানদের হাতে যে 3টি প্রদেশ প্রতিষ্ঠিত হয়েছে, 3টি প্রদেশের মধ্যে কি কি আছে দেখো, উত্তর বাংলার লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত, যেটা বাংলাদেশে এখনো আছে। বাংলাদেশ হলো আমাদের, বাংলাদেশ হলো পূর্ব বাংলা, আগের নাম ছিল পূর্ব বাংলা। তাহলে ওইখানে যে নাম প্রদেশ ছিল সোনারগাঁও, সেই সোনারগাঁওটা আমাদের এখনো আছে। 1338 সালে সোনারগাঁও শাসনকর্তা, সোনারগাঁও শাসনকর্তার নাম কি? শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ। কত সালে? 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলা স্বাধীনতা ঘোষণা করেন। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহ দিল্লি সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তারপর আবার বাংলা কোন যুগের সূচনা হয়েছে? স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তবে সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। তাহলে বাংলার প্রকৃত স্বাধীনতা কে প্রতিষ্ঠিত করেন? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ সমগ্র বাংলার এক বৃহদাংশ অধিকার করে, উনি আবার পুরো বাংলার একটা বড় জায়গা দখল করে নেন স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে, এবং স্বাধীনভাবে রাজত্বও করেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করেন বলে ধরা হয়। ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। ইলিয়াস শাহ কয়টা উপাধি পাইছে? 2টা। কি কি? শাহ-ই বাঙ্গালা ও শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। স্বাধীন সুলতানি আমলের কথা বলছে না এখানে, এই যে স্বাধীন সুলতানি আমল, এই স্বাধীন সুলতানি আমলের অপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। বাংলার স্বাধীন সুলতানি শাসনের কত সালে অবসান ঘটে? 1538 সালে। অবশ্য এর আগেই মুঘল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি, মোগল সম্রাট হুমায়ুন কে? মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় অর্থাৎ লখনৌতি দখল করলে বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। এর কারণ বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করা হয়। একেবারে সম্রাট হুমায়ুনকে বাংলা থেকে আবার ভারত থেকে বিতাড়িত করে দিচ্ছে। কেন? কারণ তিনি লখনৌতি দখল করলেও বাংলায় মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই। তারপরে কি বলছে? এর কারণে বিহারের আফগান শের শাসক, মানে এই যে শের শাহ খান হুমায়ুন ছিলেন আফগানের, হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। এ পর্বে বাংলার শাসন ক্ষমতা কাদের হাতে চলে যায়? আফগানদের হাতে। ভারতে মোগলরা আবার সংগঠিত হয় এবং রাজমহলের যুগে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। মোগলরা আবার সংগঠিত হয়, একত্রিত হয়েছে, একতাই বল, এবং রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করে। এরপর সম্রাট আকবরের সময়, এরপর আবার এক একজনের সময় তো চলে গেছে, এরপর কার সময় আসছে? সম্রাট আকবরের সময়। 1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে।
1576 সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মোগলদের অধিকারে আসে। বাংলার পূর্বাংশ অর্থাৎ আজকের বাংলাদেশের অংশ সহজে মুঘলরা দখল করতে পারেনি। সম্রাট আকবরের সময়টা একটু দাগায় নাও, অধিকারে আসে। তারপরে 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোঘল আক্রমণ প্রতিহত করেন। কারা মোঘল আক্রমণ প্রতিহত করেন? 12 ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মোঘল আক্রমণ প্রতিহত করেন। আকবরের সেনাপতি মানসিংহ। আকবরের সেনাপতির নাম কি? মানসিংহ। কয়েকবার চেষ্টা করেও 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি। 12 ভূঁইয়াদের নেতার নাম কি? ঈশা খাঁ। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে। মানে একজন করতে পারছে, সে হলো সম্রাট জাহাঙ্গীরের আমলে করছে, মানে 1610 সালে মুঘল সুবেদার ইসলাম খান চিশতি যে পরাজিত করছে তার নাম ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন এবং তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। তার মানে কি চূড়ান্তভাবে 12 ভূঁইয়াদের পরাজিত করার পর ঢাকাকে তিনি অধিকার করছে, মানে দখল করেছে এবং তৎকালীন দিল্লি সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করেন। এভাবেই বাংলায় মুঘল অধিকার সম্পন্ন হয়। এই মুঘল শাসন চলে 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। মুঘল শাসন কোন পর্যন্ত চলে? 18 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, কার পতন? 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি। আর এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। শক্তির শাসন। এইখানে একটা প্রশ্ন আছে, ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, এটা বাসায় করবে। আর খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক তালিকা তৈরি করো। মানে কোন রাজা প্রথমে এসেছে, তারপরে কে এসেছে, তারপরে কে এসেছে, সেই খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে ঔপনিবেশিক যুগ পর্যন্ত, মানে এই ঔপনিবেশিক শক্তি শাসন পর্যন্ত বাংলা শাসকদের পর্যায়ক্রমিক একটা লিস্ট, একটা তালিকা তৈরি করবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আমি পার্ট 2 আলোচনা করব। এই ভিডিওটি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে সমস্ত কিছু। তোমাদের 30টা এমসিকিউ থাকবে, প্রতিটা পার্ট ভালো করে পড়লেই তোমরা প্রত্যেকটা এমসিকিউর উত্তর করতে পারবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।